প্রিয় দর্শক, যত উৎসবই আসুক না কেন আমাদের ঘুরিয়ে পেঁচিয়ে কথা সেই একটাই, রাষ্ট্র রাজনীতি, উন্নতি আর দুর্নীতি। রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রত্যেকটা জনপ্রতিনিধির ম্যান্ডেট থাকে একটাই, তার শহরের উন্নয়ন এবং তার শহরের মানুষের দেখভাল। কিন্তু উন্নতি করতে গেলে দুর্নীতির তকমা গায়ে লাগবে, কিছুটা এসে কপালে লাগবে। কিন্তু তাই বলে কি জনপ্রতিনিধি আছেন তারা কি হাত গুটিয়ে বসে থাকেন? একদম না। সমস্যা যেহেতু জীবনের অংশ, হাসি মুখে সেটাকে মোকাবেলা করাটাই হচ্ছে জীবনের শিল্প। আর সেই শিল্পটাকে কতটা কঠিনভাবে, কতটা সহজভাবে আমাদের জনপ্রতিনিধিরা তার শহরের উন্নয়নের জন্য এগিয়ে নিয়ে যাচ্ছেন, সে কথাই আজকে আমরা শুনব। আর আজকে আমাদের আলোচনায় সম্মানিত যে দুজন আলোচক আছেন তাদেরকে আপনারা খুব ভালো চলেন, কারণ দেশ তোলপাড় করা একটা ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনের মধ্য দিয়েই যাদের বিজয় হয়েছিল এবং যাদের বিজয় শুধু একটি মানুষের বিজয় হয়নি, তার একটি মানুষের বিজয় আনন্দ করেছিল, উৎসব করেছিল তার শহরের মানুষ, এবং সেই বিজয়ে পুরো দেশের মানুষ গৌরবের অংশীদার হয়েছিল। কারণ অনেকেই বলে সেই ভোটটির মধ্য দিয়ে ডেমোক্রেসি ফিরেছিল এবং মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার দেবার সাহস এবং তাদের যে অধিকার সেটা প্রয়োগ করেছিল। সুতরাং কথা আর না বাড়াই, আমি সোমা ইসলাম প্রতিদিনকার মতো রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমাদের অতিথি, শিরোনামটা বলি, গাজীপুরের মেয়র। আর আমাদের আজকে অতিথি সেই গাজীপুরের মেয়র জায়েদা খাতুন, মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন। সঙ্গে আছেন মেয়র, সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি কর্পোরেশন। দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনি খুব কঠিন চোখে তাকায় আছেন, একটু হাসি দিতে হবে, তাহলে আমার খুব ভয় লাগবে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। খুব ব্যস্ত সময় আপনার যাচ্ছে, কারণ আর দুদিন পর ঈদ। আপনি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় শহরের একজন মেয়র, এবং আমরা জানি আপনি খুব সম্প্রতি সময় সিঙ্গাপুরে একটা ইন্টারন্যাশনাল সেমিনার অংশগ্রহণ করেছেন, এবং আর দুদিন পর যেহেতু কোরবানির ঈদ, ওই ঈদটাকে সামনে রেখে এবং নানান কর্মসূচি নিয়ে আপনার সাথে দেখছি প্রতিদিনই আপনাকে মন্ত্রণালয়ে ছোটাছুটি করতে হয়েছে, সকাল থেকে মিটিং করতে হয়েছে। কিন্তু প্রথমেই জানতে চাই, যে শহরের, এত বড় শহরের এত বড় একজন মেয়র, যার দায়িত্বে এতগুলো লক্ষ মানুষ, দুদিন পর কোরবানি ঈদ, যদি জানতে চাই আপনার শহরে কোরবানি ঈদে আপনার শহরটাকে কি করে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নাকি ওই যে সবাই বলে নাকি রক্ত, গরু ছাগলের রক্ত তুরাগ নদীতে চলে যাবে, কি কি উদ্যোগ নিয়েছেন আপনারা? এইখানে 57 ওয়ার্ডে 8টা জুন এইখানে কুরবানির কয়েকটা বর্জ্য, রক্ত, ময়লা আবর্জনা আমরা সিটি কর্পোরেশনের এই ওয়ার্ডের মধ্যে যে ময়লা আবর্জনা, হ্যাঁ, ওই যে পশু কোরবানি হলে কয় ঘন্টার মধ্যে আপনারা সেই পরিষ্কার করবেন? 12 ঘন্টার মধ্যে। 12 ঘন্টা? 12 ঘন্টা। এটা সম্ভব হবে? এটা সম্ভব। সিটি কর্পোরেশন আমাদের যে আছে এই কাউন্সিলরগণ, এদের নিয়ে মিটিং হয়েছে। এরপরে স্বরাষ্ট্র অর্থ মন্ত্রণালয় ওখানে বলে দিছে যে এইভাবে নিয়ম কানুনে এই ময়লাগুলো আপনারা 12 ঘন্টার মধ্যে আপনারা করে দেবেন, পরিষ্কার করে দেবেন। তো এখানে আমরাও সিটি কর্পোরেশনের এই কাউন্সিলরদের নিয়ে বারবার মিটিং হইতেছে কিভাবে বর্জ্যটা পরিষ্কার করা যায়। যারা পরিষ্কার করবো তাদের বলছে 2 দিন কুরবানি হইব, 3 দিন পারবো না, কারণ তাদের কষ্ট হয়। এই 2 দিন, কারণ ওই পরিচ্ছন্ন কর্মী যারা, তাদেরও ছুটি লাগবে, তাদের ছুটি নাই। আচ্ছা, 2 দিন ছুটি থাকবে না, এরা সাথে থাইকে 12 ঘন্টার মধ্যে সব পরিষ্কার করে দিব। এলাকা বললে দিছে যে না, 3 দিন কোরবানি হবে না, 2 দিন হইলে যথেষ্ট। এদেরও তো ছুটি ছাটা আছে, এটা আরাম আছে, এদের একটা মনের শান্তি আছে। কিন্তু আপনার এত বড় শহরটা, সেই শহরের এত লক্ষ লক্ষ মানুষ, কোরবানি হবে লক্ষ লক্ষ, আপনার শহরে 12টা গরুর হাট আছে, কিন্তু সেখানে জনগণ যদি সচেতন না হয়, আপনার এক সিটি কর্পোরেশনের এই কয়টা লোকের পক্ষে সম্ভব শহর পরিষ্কার রাখা? তো আপনার শহরের জনগণকে আপনি কি বলবেন? এটা আমাদের জনগণেরও সচেতন থাকতে হবে। বারবার একই আলোচনা। শহরের জনগণ যদি সচেতন না করে, তারা কাজের লোকেরা নিজেরা, ওরা তো খালি নিজে পারবো না, এটা আমাদের সচেতন থাকতে হবে। আমরাও ঘুরে ঘুরে এটা দেখবো, 12 ঘন্টা পরে এটা কি করতেছে না করতেছে, পিল্টে যায় দেখবো। 12 ঘন্টা না হলে কিন্তু আবার আর একটা তখন কিন্তু ফেল করা যাবে না, পাস করতে হবে, তাই তো? আমার যাইতে হবে, আমি গিয়ে দেখবো পিল্টে। আপনিও তো পরিদর্শনে যাবেন, তাই না? যে 12 ঘন্টায় সব পরিষ্কার আছে কিনা, 12 ঘন্টা সব পরিষ্কার হয়েছে কিনা, কাঠটা আগে হইলো, কাঠটা পরে হইলো, সব এটা পরে। তাহলে তো আপনি অনেক ব্যস্ত। আমার ব্যস্ততার সময় তো আমি একটু আপনার উপদেষ্টার কাছে যাই। ঠিক আছে, আপনি থাকেন, আরো প্রশ্ন নিয়ে আসবো। জি, যে জায়গাটা জানতে চাই, সবচেয়ে বড় কথা পশুর হাট, এবং সবচেয়ে বড় কথা আপনি সাবেক মেয়র ছিলেন, কিন্তু
পশুর হাট মানে কোরবানিকে সামনে রেখে আমি স্ট্রেট কাট প্রশ্নে আপনার কাছে চলে যেতে চাই, সেটি হচ্ছে সব মেয়র, সিটি কর্পোরেশনের মেয়রদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে ইজারা নাকি টেন্ডার বলে, এর মধ্য দিয়ে গরুর হাট দেওয়া হয় না। এবং আপনার বিরুদ্ধে একই অভিযোগ যে স্বজনপ্রীতি ছাড়া কেউ হাটের মানে মালিকানা পায় না। স্বজনপ্রীতি কতটা করেছেন? এটা যারা কাজ করবে তাদেরকে নিয়ে সমালোচনা হবে। আমি আপনাদেরকে বলি বিনয়ের সাথে, আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন যেটা হাট, একমাত্র বাংলাদেশের মধ্যে সিটি কর্পোরেশনের মধ্যে আমি মেয়র ছিলাম, আমার মা এখন মেয়র। আমরা আমাদের কোনো আত্মীয় স্বজন কাউকে গরুর হাটে আমরা ঢুকতে দিই না, আত্মীয় স্বজনের কথা বলছি না, না। আপনি পরিচিত। শোনেন, আগে নিয়ম হচ্ছে এটা টেন্ডারের মাধ্যমে হয়, যারা এলাকাবাসী থাকে যারা এই কাজটা করতে পারে তারাই যেন এটা করে। আর বিশেষ করে এটা অনেক সময় পেশি শক্তিরা বলেন, সেবকরা বলেন, দুই ধরনের মধ্যে এটা থাকে। অনেক সময় আমাদেরও গরু হাটগুলা এগুলা মাস্তানরা নিয়েছিল, সিটি কর্পোরেশনে টাকা জমা দেয় নাই, তারা বাগবটরে করে নিয়ে গেছিল। তারা এত বড় শক্তিশালী, এখানে কিছু বলা যায় নাই, বলতে গেলে হিতে বিপরীত হয়ে যায়। তখন দেখা যায় তারা বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে। এই বছর আমার মা যখন জায়দা খাতুন এখানে মেয়র, আমরা এখানে স্বচ্ছতার মধ্যে সেগুলো দিয়েছি এবং আমরা বলা হয়েছে এবং প্রশাসন আমাদের পুলিশ কমিশনের পক্ষ থেকে সার্বিকভাবে এগুলো সহযোগিতা করছে। কোনো ধরনের যে পশু ক্রয় বিক্রয়ের মধ্যে যেন কেউ চাঁদাবাজি বা মাস্তানি, কোনো ধরনের দখলবাজি যেন না করতে পারে। মানে এবার আপনি একা বলে কি কেউ অন্য কেউ নিয়ন্ত্রণ নিতেই পারেনি? না, নিয়ন্ত্রণ না, আমাদের এখানে যে প্রশাসনে গিয়েছে এবং আমাদের যে আঞ্চলিক লোকেরা আছে তাদের সার্বিক সহযোগিতায় সেই কাজটা আমরা শুরু করেছি। এটা হচ্ছে কুরবানি একটা পবিত্র জিনিস, এটা মানুষ কুরবানি দেয়, এটার মধ্যে তো লুটপাটের কিছু না। সেই হিসেবে মানুষ যারা সমালোচনা করে তারা সমালোচনা করবে, তাদের স্বার্থের জন্য তারা করতে পারে। যেমন আমাদের কুরবানি এবং ঈদ, যে 17 তারিখে ঈদের দিন সকাল থেকে যে কুরবানিটা হবে, আমার মা যেটা বললো, আমরা এখানে প্রায় 1.5 লক্ষর মতন যেগুলো পলিথিন ব্যাগ দিয়েছি, 35 কেজি করে এটা ওয়েট দিতে পারবে এবং মানে এটা বর্জ্য অপসারণের জন্য। 4 মাসের মধ্যে এটা পচনশীল। আমরা প্রত্যেকে, আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি প্রায় 3000 আলেম এই যে শুক্রবারের মসজিদে আমরা তাদেরকে বয়ানের মাধ্যমে বলে দিয়েছি, সেটা যেন আমাদের নাগরিকদের সচেতন করা হয়। মানুষ অনেকে 24 ঘন্টা বা 12 ঘন্টা সময় দেয়, আমরা বলছি সবাইকে নিয়ে যদি পারি 2 ঘন্টায় 4 ঘন্টায় এটা সমাধান করতে চাই। আমরা বলেছি একটা গরুর মধ্যে ধরেন 16 থেকে 22 কেজি পর্যন্ত রক্ত হয়, এই রক্তটা জীবাণুটা গিয়ে মানুষের ঘরের বাইরে মানুষের মধ্যে যায়, এটা যে কোনোভাবে সমাধান করতে হবে। সমাধানের জন্য আমরা সবার সহযোগিতা চেয়েছি এবং হাটে আমাদের যেন কোনো ধরনের চাঁদাবাজি না হয়। এবং আমাদের গাজীপুর সিটি প্রায় 35টা রোডের গাড়ি কিন্তু এখানে আসা যাওয়া করে, অন্য শহরে যেন, ঢাকা শহরে যেন গরুর গাড়ি ঢুকে। কিন্তু মানুষ যে বলছে রাস্তার উপরে হাট হয়ে গেছে। এখন রাস্তার উপরে না, আমাদের হচ্ছে নির্ধারিত কোনো জায়গা নাই গাজীপুর সিটি কর্পোরেশনে, এটা একটা ইউনিয়ন পরিষদ ছিল, সেই সিটি কর্পোরেশন রাস্তার আশেপাশে বসতে হয়েছে এবং আমরা নিজেরা ভলান্টিয়ার দিয়েছি, আমাদের পুলিশের পক্ষ থেকে সার্বিকভাবে রোডের 2 পাশে এটা পাহারাদার আছে, কোনোভাবে যেন রোডে যানজট না হয়, আর দ্বিতীয় যেন কেউ যেন চাঁদাবাজিটা না করতে পারে। চাঁদাবাজি বন্ধে আপনি কি উদ্যোগ নিয়েছেন? চাঁদাবাজি বন্ধে আমাদের প্রশাসনের সাথে আমরা বৈঠক করে, মিটিং করে এবং আমাদের ভলান্টিয়ার দিয়ে আমরা বলে দিয়েছি ট্রাক এবং গরু, যারা দূর থেকে গরু বিক্রি করতে আসে তারা খুব সাধারণ মানুষ, তারা যেন নিরাপদে তারা যেন বাজারে ক্রয় বিক্রয় করতে পারে এবং তারা যেন টাকাটা তাদের দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে নিয়ে যেতে পারে, এতে যেন কোনো ধরনের হস্তক্ষেপ না হয়। এটা আমরা 24 ঘন্টা সিসি ক্যামেরা দিয়ে দিচ্ছি এবং নিরাপত্তার সহযোগিতার মাধ্যমে আজ পর্যন্ত ভালো আছে। জাহির আলম, একটা মানে সমালোচনা, বিতর্ক, সবকিছুর মধ্য দিয়ে, একটা ষড়যন্ত্রের মধ্য দিয়েই কিন্তু দেশের মানুষ দেখেছিল আপনাদের ভোটটা হয়েছিল, আপনি সেখান থেকে মনোনয়ন বাতিল হয়ে গেল, আপনার মা নির্বাচিত হলেন জনগণের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে। কিন্তু সেখানে আপনি বলছেন এবং সকলেই বলে যে ষড়যন্ত্র থেমে নাই, পলিটিক্স করতে গেলে রাজনীতির একটা ষড়যন্ত্র একটা পার্ট। কিন্তু সেই জায়গায় আমি বলছি যে আপনি বলছেন এই পশুর হাটকে সামনে রেখে যে যেহেতু একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে আপনাদের মা ছেলেকে সবসময় যেতে হয়, সুতরাং ষড়যন্ত্রটা রয়েছে এবং সেই ষড়যন্ত্রটা যেন কোনোভাবে আপনাদের জায়গাকে, স্বচ্ছতাকে নষ্ট না করতে পারে, সেজন্য আপনারা ভীষণ স্বচ্ছ। কিন্তু এত স্বচ্ছ থাকার পরও কেন বারবার দেখতে হয় যে আপনি নেগেটিভ খবরের শিরোনাম হয়ে গেলেন গণমাধ্যমে? কোথায় কোন থাবা, কোন ব্যবসা বন্ধ করে দিলেন, কোন ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলেন। যেখানে আমাদের ইকোনমিক্যাল সংকট হচ্ছে সেখানে প্রায় খবরের শিরোনামে দেখি যে আপনি ইন্ডাস্ট্রি হতে দিচ্ছেন না এবং আপনার নিয়ন্ত্রণেই নাকি সেই পুরনো জুট ব্যবসা। সেই জায়গাটা একটু পরিষ্কার হতে চাই যে আপনি যেখানে চাঁদাবাজ নিয়ন্ত্রণ বলছেন মুক্ত হতে হবে, কিন্তু সব অভিযোগ আপনার দিকে কেন? আপনি ঠিকই বলেছেন, আমাদের শহরে যেমন পবিত্র মানুষরা, ভালো মানুষরা এখানে ইন্ডাস্ট্রি করেছে, বাড়িঘর করেছে, আবার কিছু অসৎ লোকেরাও কিন্তু আমাদের এখানে ইন্ডাস্ট্রি করেছে, বিভিন্ন ব্যাংক থেকে টাকা পয়সা লুটপাট করে কিন্তু এখানে এই 2 শ্রেণী আছে। যারা ভালোটা করে তাদের জন্য সার্বিক সহযোগিতা, কিন্তু যারা ওইখানে লুটপাট করতে চায় তাদের জন্য তো আমি অনেক সময় বাধা হয়ে দাঁড়াই। কিছু কোম্পানি আছে তারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কোম্পানি, কিন্তু এখানে ট্যাক্স ফাঁকি দিতেছে, ওই ধরনের অন্যায় কাজ করতেছে। তারা আমাকে কিছু কাজ করার জন্য তারা নির্দেশ দিতেছে, যখন দেখি আমার মা
এবং আমি সেই কাজটার মধ্যে জড়িত হই না, তখন তারা নিজস্ব পত্রিকা আছে, টিভি আছে, এসব বড় বড় কোম্পানি দেখা যায়। আমি একটু ক্লিয়ার হতে চাই, আপনি অন্যায় নির্দেশ মানছেন না বলেই ষড়যন্ত্র শিকার হচ্ছেন, নাকি আপনি নিজেই অন্যায় করছেন বলে ষড়যন্ত্র আমি শিকার? তো বললামই, আমাকে যখন দল থেকে এবং মেয়র থেকে যখন সরানো হইলো, আমাকে দুদক দিয়া, আদালত দিয়া, প্রশাসন দিয়া, সব দিক দিয়ে আমাকে চেক আপ করা হয়েছে। সেইখান থেকে কিন্তু আমি ধাপে ধাপে আমার সব জায়গা থেকে কিন্তু আমার নামে একটা জিডিও নাই। কিন্তু আমার কথা হলো, আমি তাদের অন্যায় কাজটা না করলে তারা কী করে, তারা পত্রিকায়, কারণ পৃথিবীর মধ্যে আল্লাহ এবং রাসূল বা কোনো সরকারের প্রধানও তার বিরুদ্ধে একটা শক্তি আছে, এটা দুনিয়ার সব দেশেই আছে। এখানে আমারও, আমার মার পথ থেকে মাকে সরানোর জন্য আমার বিরুদ্ধে তারা অনেক সময় বড় বড় নিউজ করে, হেডলাইন নিউজ করে দেয়। এটা হচ্ছে যারা ওইখানে লুটপাট করতে পারে না, সেটা কি রাজনীতিবিদ, রাজনীতি এবং রাজনীতির বাইরেও কিছু ব্যবসায়ীও আছে, তারা তাদের জানি না তাদের কর্মচারীকে দিয়ে অনেক সময় আমাদের কাছ থেকে লুটপাটের জন্য তারা অফার করে। আমরা সেটা যখন না যাই তখন তারা এসে গিয়ে একটা পত্রিকায় নিউজ করে দেয়, একেবারে হেডলাইন নিউজ করে দেয়, আমাদের কাছে জিজ্ঞেস করে না। একজন সাংবাদিকের দায়িত্ব হচ্ছে দুই পক্ষকে জিজ্ঞেস করে সেখানে তার নিউজ করা। আমরা কিছু জানি না, সকালে ঘুম থেকে উঠি, অনেকে ফেসবুকে দেয়, অনেকে আমাদের মেসেঞ্জারে দেয়, দেখে আপনাদের নামে বিশাল বড় আমি নিউজ। চুরি করলে কি বলবো আমি চোর? না, আপনি যখন সাংবাদিক তখন আপনি দুই পক্ষের নিউজটা জানবেন। সাংবাদিক মানে আপনি আদালত না, আপনি আদালত না, আদালতের কাছে একটা সাংবাদিকের কাছে হচ্ছে উভয় পক্ষের বিচার করছে না। না, আমি সব সাংবাদিক বলছি না, আমি বলছি সাংবাদিক সবার কথা বলছি না। অনেক ভালো সাংবাদিক আছে, অনেক অন্যায় তারা অপরাধ করে এই সমাজ থেকে লুটপাট করার জন্য করছে, এবং কিছু ধনীরা এই সব অপকর্ম এই সাংবাদিককে তাদের লালন পালন করে। অত্যন্ত দুঃখের বিষয়, একটা পবিত্র পেশাকে নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে মিথ্যাভাবে তারা জিনিসটা প্রচার করে, এবং আমাদের ওইখান থেকে কে কত টাকা দিবে সেগুলো আগে বন্টক করে তারা নিউজ পত্রিকায় লেখে। আচ্ছা, পবিত্র পেশাটাকে যে আপনি বলছেন যে মানে নষ্ট করছে কিছু সাংবাদিক, আপনি সাংবাদিক পালেন না? আমরা সাংবাদিক পালবো কেন? সাংবাদিক তো তারা হচ্ছে তার বিবেক খাটায়া মাঠ পর্যায়ে যেসব কাজগুলো হয়, প্রশাসন থেকে যারা লুটপাট করে সেই জিনিসটা সঠিকভাবে উপস্থাপন করা, সরকারের মূল জায়গা থেকে সেই অপরাধীকে চিহ্নিত করে সমাধান করা। কি এমন জাহাঙ্গীর আলম ইন্টারেস্ট আছে যে আপনি একজন জনপ্রতিনিধি এবং পপুলার একজন জনপ্রতিনিধি, পাবলিক ফিগার, তাকে আপনাকে সব সময় একটা ট্রিগার পয়েন্টে রেখে দেওয়ার? আমাকে বলে, আমি ধরেন আমাদের দেশে, আমি একটা জিনিস উদাহরণ দিই, আমাদের দেশে দেখবেন আপনি সিঙ্গাপুর, সৌদি আরবতে স্বর্ণ আইনা ওয়াশ করে তারা বিক্রি করে। সিঙ্গাপুরে একটা দোকান ভাড়া 10 লক্ষ টাকা, একটা ওয়ার্কারের বেতন হচ্ছে 2.5 লক্ষ টাকা, কিন্তু বাংলাদেশে একটা দোকান হচ্ছে 50,000 টাকা ভাড়া, একজন ওয়ার্কারের বেতন হচ্ছে 25,000 টাকা। সিঙ্গাপুরে দেখবেন আপনি 78,000 টাকা থেকে 80,000 টাকা বড়ি স্বর্ণ বিক্রি করে, কিন্তু আমাদের দেশে 1 লক্ষ থেকে 1,20,000 টাকা বড়ি স্বর্ণ বিক্রি করে। আমি যদি এই সত্য কথাটা বলি, যদি আমার বিরুদ্ধে নিউজ দেওয়া হয়, আপনি আমাদের দেশে পেট্রোল অকটেন সরকার আমরা জানতাম আনতো, কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু কোম্পানির এইসব জিনিস দিচ্ছে। সেই কোম্পানিরা, একজন মেয়রের উপদেষ্টা, স্বর্ণের দাম বাংলাদেশে বাড়লো না কমবে, আমরা এটা নিয়ে নাগরিক, আপনি কনসার্ন কেন? আমার দেশে যখন জিনিসপত্র সিন্ডিকেট করে দাম বাড়াবে, আমরা জনপ্রতিনিধি ছিলাম, আমার মা জনপ্রতিনিধি, আমাদের কথা হচ্ছে সত্যটা বলা, যেসব যারা হালাল ব্যবসা করে তাদেরকে সহযোগিতা করা। কিন্তু যারা হালাল ব্যবসার নামে অন্যায় করে এই সমাজে জিনিসপত্র দাম বাড়াই দিয়ে সাধারণ মানুষকে কষ্ট দেয়, আমি একজন রাজনীতি কর্মী হিসাবে আমার সত্যটা বলা। এতে কে খুশি হইলো, কোন কোম্পানি খুশি হইলো, কোন মালিক খুশি হইলো, তাতে কিছু আসে যায় না। আমাকে জেল দিবে, ফাঁসি দিবে, তাতে কোনো কিছু আসে যায় না। আমি সত্যটা বলবো, সত্য বললে যদি একজন নাগরিকের উপকার হয় তাহলে সেটি তো ভালো। তার মানে আপনি অতীত, বর্তমান, ভবিষ্যতেও একটা গোষ্ঠী ষড়যন্ত্রের তোপের মুখের মধ্য দিয়ে আপনাকে প্রতিদিন যেতে হয়। হ্যাঁ, সেটা হয় আমাদের প্রতিদিনই। একটা পক্ষ তারা চায় আমাদেরকে হয় মেরে ফেলতে, না হলে আমাদের পথ থেকে সরিয়ে দিতে, না হলে আমাদের শহর থেকে সরিয়ে দিতে। এই ষড়যন্ত্রের মাঝখানে আপনার শহরে কি বিনিয়োগ বাড়ছে না কমছে? আমার শহরে বিনিয়োগ বাড়ছে। আপনি জানেন, আমার শহরে যখন আমি মেয়রের হওয়ার আগে আমাদের অনেক জমির দাম ছিল 20 লক্ষ টাকা বিঘা বা 50 লক্ষ, 30 লক্ষ টাকা বিঘা। আমি যখন 38 মাস কাজ করেছি, সেই সম্পদের দাম যেটা 20 লক্ষ টাকা ছিল এটা 1 কোটি টাকা, যেটা 1 কোটি টাকা ছিল সেটা 5 কোটি টাকা হয়েছে। এতে আমাদের এখানে বিনিয়োগ, যেগুলো ইন্ডাস্ট্রি এবং মানুষ বাসাবাড়ি করার জন্য, এখানে প্লট ক্রয় বিক্রয় হচ্ছে, মাঝখানে কিন্তু ক্ষয় নাই। আপনার যে দীর্ঘ 8-10 বছর এখানে বিক্রি হয়নি, কিন্তু এখানে এখন বড় বড় কোম্পানির সবগুলো আছে এবং সবাই ভালো আছে। না, আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা মানুষ বাড়ছে। আগে শুধু একটা রোড ছিল, এখন সব ভিতর দিয়ে মানুষ তার কোনো না কোনো ভাবে তার ব্যবসাটা করতে পারে, কারণ ওই পাশে পদ্মা সেতু হয়ে গেছে, ওইখানে বড় বড় রোড হয়েছে আমাদের দক্ষিণ পাশে। কিন্তু আমাদের দেশে এখানে কিন্তু বড় রোড হয় না। আমাদের বিআরটি একটা রোড দিয়া এয়ারপোর্ট থেকে আমাদের জয়দেবপুরের মানুষের খুব কষ্ট হইতেছে, কিন্তু তারপরও বাংলাদেশের যারা ধনীরা আছেন, বড় বড় কোম্পানির আছেন, তারা কিন্তু আমাদের গাজীপুরে আছে, তারা নিরাপদভাবে আছে, তারা যেন আরও নিরাপদ থাকে, আমরা সেই জিনিসটা চেষ্টা করছি। আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে আমি মাননীয় মেয়রের কাছে যেতে চাই। সেটি হচ্ছে, একটি প্রশ্ন আমি রাখছি, আপনি উত্তর দেবেন।
জুট ব্যবসা নিয়ে বারবার আপনার বিরুদ্ধে কথা আসে, জুট ব্যবসাটাকে নিয়ন্ত্রণ আপনি আসলেই করেন? প্রশ্ন রাখছি, উত্তর পরে। না, আমি আচ্ছা বলেন। দিয়ে দিলে ভালো। জুট ব্যবসাটা হারাম কিছু না, এবং আমি আজকে বলি, আমি গাজীপুরে গোয়েন্দা সংস্থা আছে, প্রশাসন আছে, সাংবাদিক আছে, বলুক আমি একটা ফ্যাক্টরিতে ব্যবসা করি, কিন্তু আমাদের মন্ত্রী এমপিরা ব্যবসা করে, কিন্তু তাদের নাম লেখে না। আপনার কেন বদনাম? আপনার কেন? আমার নাম হচ্ছে, কারণ আমাকে যদি দুনিয়াতে সরাই দিতে পারে, যদি আমার ওই ক্ষেত্রে সরাই দিতে পারে, যারা কালো ব্যবসায়ী আছে, অপরাধী ব্যবসায়ীরা আছে, যারা মুখোশ পরায় অনেক টাকার মালিক, তারা এইখান থেকে লুটপাট করে খেতে পারবে, তারা আমার বিরুদ্ধে হয়তো বা লাগবে। আজকে হয়তো বা ছোট দেখছেন, 2 দিন পরে আরেক বড় বড় নিউজ দিবে, তারা বড় নাটক সাজাবে, বড় গল্প তৈরি করবে, এগুলো দিবে, আমি এটা অভ্যস্ত। আচ্ছা, আমি আসবো আপনার কাছে, আরো ওনার কাছেও তো যেতে হবে। উপদেষ্টা তো আপনার উপদেষ্টা তো সবসময় বলেন সত্য কথা বলেই তো ওনার জীবনে অনেক কিছু, তাই না? আপনি তো তার মা, একদিকে তো আপনি মা, একদিকে মেয়রের দায়িত্ব আছেন। কিন্তু আমি যেটা বলি যে আপনার তো এখনো 1 বছর হয়নি মেয়রের দায়িত্ব নেওয়ার জন্য, এবং আপনি যখন মেয়র হিসাবে নির্বাচনী প্রচারণায় ছিলেন তখন তো আপনার শহরটাকে সুন্দর করার জন্য আপনার অনেক পরিকল্পনা ছিল শহরের। আপনার ছেলে তো একটা যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন করেছিল, সেটা সকলেই জানে। কিন্তু আমার কথা হচ্ছে আপনার 6-7 মাস দায়িত্ব চলছে, তো সেইখানে আপনি যে যে কাজগুলো উন্নয়নগুলো করতে চান সেখানে কি করতে পারছেন, নাকি কোথাও বাধা আসে অনেক? না, সোজা করে বলেন, আমার জটিলে দরকার আমি নেই। তো এখনো নাইমা, আমি কোনো কাজ করি না, কাজকর্ম আনার চেষ্টা করতেছি। আচ্ছা। আমার নামের উপরে কাজ আনা আমার আশা আছে, দোয়া করেন ইনশাল্লাহ। আসলে আমি করলে যে এইখান থেকে এইখানে আমি গেছি দেখা মোহন তো উপদেষ্টা সাহেব কাজ করছে, কিন্তু আমি তো কাজ করি নাই। আমার কাজ আমি গেছি, আমার কাজ হইলে। আপনার উপদেষ্টা যখন উনি মেয়র ছিলেন তখন তো আর যে কাজের ধারাবাহিকতাটা, ওটাই কি আপনি শেষ করতে পারছেন, নাকি ওইটা শেষ করতে কোনো বাধা আছে? না, ওইটা ওই যে কাজটা রয়ে গেছে ওই কাজটা এখনো শেষ করা। আচ্ছা, ওটাই চলমান আছে। চলমান কিন্তু আছে। আপনি তো উনি তো আপনার উপদেষ্টা, আর আপনি তো মেয়র, সব সময় কি উপদেষ্টার কথাই শুনেন, নাকি উপদেষ্টাও আপনার কথা শুনে? আমার কথা শুনে, হ্যাঁ, যে কোনটা কোন দিকে যাইতেছে কি আমি জানাই যে এইটা হইতেছে, এটা এইভাবে করলে ভালো হইবে। হ্যাঁ। যখন কিন্তু আপনার তো 6 মাসের কাজের অভিজ্ঞতা, আর ওনার তো অনেক বছরের অভিজ্ঞতা, আপনি ওনার চেয়ে বেশি বুঝলেন কি করে? না, ওনে ছেলে কাজ করছে বলে খেলে বাধা, কিন্তু আমি দেখতাছি না, কানে শুনতাছি না, আচ্ছা। শুনতাছি না, এটা তো আমার একটা অভিজ্ঞতা হয়েছে না। আমি ছেলে আর ছেলে মেয়ে, রুহান ছেলে উপদেষ্টার, আমি তো ছেলে নিয়ে কাজ করব, যে জায়গায় থামছে ওই জায়গা থেকে শুরু করব। এই যে এটা শেষ করতে হইব। মানুষকে এত এত কথা বলেছিলেন যে শহরটাকে এভাবে করবেন, পুরোটা করতে পারবেন তো? ইনশাল্লাহ। আপনার প্রথম কি, আপনি তো এখনো ছেলের ধারাবাহিক কাজগুলোই করছেন, কিন্তু আপনার কাজ করার কি অংশ? আমার কাজ করে ছেলে যেভাবে কাজ করছে, যে ঘরে রাস্তাঘাটের কাজ করছে, ড্রেনের কাজ করছে, আমি ওই কাজগুলো আগে দেখবো। ওই কাজ না করলে যে বৃষ্টি হইতেছে, ভাঙ্গা চুরি, সবাই কাজ তো করে। আপনার উপদেষ্টার বিরুদ্ধে যে মাঝে মাঝে এত বড় বড় খবর আসে যে এই যে উনি সবকিছু নিয়ন্ত্রণ করছে, উনি সিন্ডিকেট করছেন, হ্যান্ড করছেন, উনি অন্যায় করছেন, ইন্ডাস্ট্রি হতে দিচ্ছেন না, কার লাইসেন্স বাতিল করে দিচ্ছে, কি কি সব হচ্ছে, এটা তো আপনার ওপিনিয়নটা কি? এটা তো হচ্ছে, এটা তো মানে উপদেষ্টার জন্য আমার উপর চাপ আসতেছে যে এটা করলে আমার এখনো বাদ দিলে আমার উপদেষ্টারও বাদ। কিন্তু উপদেষ্টা সাহেব যা করছে এরপর তো কোনো নেতাকর্মী এগুলো করে নাই। এগুলা মানে যা করছে মানে এগুলা তো আরো শক্তভাবে মাইসাইতেছে, শক্তভাবে করো। কিন্তু উপদেষ্টার ভুল নাই কিছু? উপদেষ্টার ভুল নাই, কিন্তু একটা ভুল আছে, যেমন রাস্তাটা করছে 10 ফিট আছে লাগে, অনেক 20 ফিট 30 ফিট করছে। অনেক যেই জায়গায় নাকি 20 ফিট 30 ফিট ওই জায়গায় যে কিছুদিন স্থগিত ছিল, অন্য নেতাকর্মীরা 10 ফিট বানাইছে 12 ফিট। তাইলে ওই টাকাটা সরকারের কাছে টানছে, ওই টাকাটা হেরা 20 ফিটের টাকাটা ওই 10 ফিট করে টাকাটা হেরা মেরে দিচ্ছে খাইছে। তাইলে এটা তো আমার ক্ষতি হয়েছে। আমার তো সিটি কোন এটা ক্ষতি হয়েছে। অনেক ছেলে তো যান নাকি 10 ফিট, কেন আরো 10 ফিট না 20 ফিট নিব। প্রত্যেক দিন মাসের এই গাছ কাটা যাইব না, এই বাড়ি ঘর ভাঙচুর করণ যাইব না, এমনি তো সবাই খেলে টাকা চায়। একটা গাছ লাগাইছেন, এটা কাটাইতে দিব, সিটির কোনো কাগজ নাই, গাছপালা নাই। অনেকটা রাস্তা করতে গাছ যেই দিচ্ছে সব কাটন লাগবো। একবার কাটলাম, 5 বছর পরে আমি না থাকলাম, আমার ছেলে না থাকলো, আমি আরেকজন আইব, আইলে রাস্তা কোন দিক দিয়ে নিব? এই ছোটো চারা তো আবার কাটন লাগবো। তো মানে আমার ছেলে চাইছে যে রাস্তা যে জায়গাত নাকি 10 ফিট 20 ফিট নেই, 20 ফিট 30 ফিট নেই, রাস্তা 50 বছর এক জায়গাত করণ দিত না, হ্যাঁ 40 ফিট করে নিব। না নিলে তো ক্ষতি। প্রত্যেক দিন আপনার একটা পাকঘর বানান, একটা গাছ লাগান, একটা নিজের মানে 5 বছর পর পর তো ভাঙা যাবে না, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। মানে 2-3 বছরের জন্য পরিকল্পনা মনে গেলে টাকা খাওয়ার জায়গা। এই রাস্তাটা করলে ভালো হয়।
ভালো করে করলে এই যে আজকে করবেন রোদ্রে দিবেন উইটা যেতেছে এন্দা করতে দুইটা যেতেছে এটা ভালো করতে গেলে তো টাকা পয়সা লাগবে আপনাদের দুজনের কথা শুনে মনে হচ্ছে আপনারা দুইটা মানুষ তো শহরের জন্য সব ভালো ভালোই কিছু করছেন দেখতেছি। শহরের মানুষ কেন বুঝে না আপনারা তাদের ভালো চান শহরের মানুষ তাহলে বুঝে কারা বোঝে না শহরের মানুষ বুঝতেছে না বুঝলে আর রাস্তা শহরের মানুষ তো রাস্তাঘাটের চাইছে রাস্তাঘাটের করে বুঝে তার রাস্তার নাম লাগে বেতে নিলে জমিনের দাম বাড়বো গাড়ি আইবো পানি ভরতো না ড্রেন হইব তাহলে একটা সচেতন হইতেছে না দিন দিন তো মেয়রতে সবাই সচেতন আরো বেশি মেয়রের থেকে সবাই সচেতন বেশি জাহাঙ্গীর আলম যে জায়গাটা বলতে চাই আবারও আপনার বিরুদ্ধে নানান অভিযোগের খতিয়ান নিয়ে আজকে বসতে চাই কিন্তু সবচেয়ে বড় কথা আপনি ডেঙ্গুর কথাটা একটু বলবেন কারণ বৃষ্টি হচ্ছে পানি জমছে সেই জায়গাটা নিয়ে নিশ্চয়ই আপনাদের একটা বাড়তি ব্যবস্থা রয়েছে ওই ডেঙ্গুর জায়গাটাতে আমি পরে আসবো কিন্তু আরেকটা যে বিষয় আপনার সিন্ডিকেটের বাইরে কাউন্সিলররাও নাকি কোণঠাসা থাকে না অ্যাকচুয়ালি এই সিন্ডিকেট কথাটা বারবার কেন সিন্ডিকেট এটা কি এটা আমি বুঝতেছি বুঝেন না আপনি আমার কথা হলো মানুষ তো কাজ করবে জি এখন অনেকে নির্বাচিত কাউন্সিলর আছে তারা একভাবে নির্বাচনের সময় একভাবে চিন্তা করেছে যখন প্রশাসনিক দায়িত্ব আসছে তখন কিন্তু তাদের উপর দায়িত্বটা অনেক বেশি পড়ে গেছে এখানে সরকারি কিছু যখন আমরা নির্বাচন করেছি তখনই তো আমার মা হয়তো প্রায় 3-4 লক্ষর মতন ভোট পাইছে হয়তো বা গোনার বেশ কম হতে পারে কিন্তু যারা আরেকটা পক্ষ তো ভোট পাইছে তখন তো তারা তো মাকে প্রথম দিন তো মানছে না ঠিক কাউন্সিলরের প্রত্যেকের একটা প্রতিপক্ষ আছে যারা কাজ করবে তাদেরকে নিয়ে কিন্তু সমালোচনা হবে সেই হিসাবে সবকিছুর ঊর্ধ্বে উঠো আমরা সবাইকে ঐক্যবদ্ধ নিয়ে সামনের দিকে আরো অভিযোগ আছে কাজ করলেই যে বারবার বলা হচ্ছে না যারা কাজ করে অভিযোগ তাদের বিরুদ্ধেই আসে কাজ না করলে তো কারোর বিরুদ্ধে অভিযোগ আসে না কাজ যারা করে না তারা তো সমালোচনা করবেই সেটা নিয়ম কিন্তু ওটাও আবার সত্যি না সমালোচনা মাঝে মাঝে সত্যও হয়ে যায় কিন্তু কথা হচ্ছে আপনার গাজীপুরে নাকি সরকারি বিভিন্ন সংস্থা আপনার জন্য কাজ করতে পারে না স্বাধীনভাবে সরকারি সংস্থা সবই কাজ সব করছে হাসি মুখে উত্তর দিলে তো হবে না আপনি দেখেন, অপরাধী কখনো বলে না আমি অপরাধ অপরাধীরা করেছি। কেউ বলে না আমি তো পরীক্ষিত মানুষ আমি সত্যকে সত্য বলি এবং আমি একমাত্র ব্যক্তি আমি আমার শহরে ঘুমাই দিন এবং রাত্রে কি হয় সেটা পাহারা দিই মানুষের কল্যাণের জন্য পাহারা দিই আমরা কোনো সময় গার্ড নিয়ে চলি না আমি আমার মা সবচেয়ে বাংলাদেশের বড় সিটি আমার মা মেয়র আমিও ছিলাম মেয়র আমরা ওইখানে নিরাপদে আমাদের মানুষগুলো কিনে নিয়ে চলি আমাদের বিশ্বাস এবং আস্থা আছে আমাদের শহরের মানুষ আমাদের দ্বারা যেমন ক্ষতি হবে না তারাও আমাদের কিন্তু ক্ষতি করবে না কিন্তু পৃথিবীর মধ্যে সব জায়গায় কিন্তু অপরাধীরা থাকে তারা অনেক সময় নিরপরাধী মানুষকে তারা ফাঁসাই দিতে চায় সেটা করে তাতে কিছু আসে না আমরা তো বলছি আমরা কাজ করতে চাই আমরা কাজটা যেটা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনা যে কাজটা শুরু করেছে আমরা সেটা সমাপ্তি করতে চাই আমাদের ওই শহরে জায়গাটা এই যে উন্নয়নটা তো আপনারা কেউ নিজের পকেটের পয়সা দিয়ে করছেন না, না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রধানমন্ত্রী হচ্ছে সরকারের প্রধান উনি গার্জিয়ান ওনার সার্বিক সহযোগিতার মাধ্যমে সেটি করতে হবে কেউ নিজের পকেটে টাকা দিয়ে উন্নয়ন করা রাষ্ট্রীয় উন্নয়ন করাটা সম্ভব না ওটা মিথ্যা কথা বলবে কিন্তু পলিসিগত দিক দিয়ে যেন কোনো অন্যায়টা যেন না হয় অনেকে 100 টাকা দিলেও সে 10 টাকার কাজ করে না কিন্তু যাকে 100 টাকা দিলে অনেকে আছে 110 টাকার কাজ করে আমরা হচ্ছি 100 টাকা দিলে 110 টাকার কাজ করার লোক তার মানে বাধা তো আছেই পদে পদে সেই বাধা ডিঙিয়ে আপনারা মা ছেলে শহরের জন্য কাজ করছেন কিন্তু কথা হচ্ছে জাহাঙ্গীর আলম সূর্যের মতো উজ্জ্বল হতে গেলে সূর্যের মতো জ্বলতেও হয় এই উন্নয়নটা করতে যে কি কি জ্বলার এবং পোড়ার মধ্য দিয়ে আপনি আছেন আমরা উন্নয়ন করতে গিয়ে আমি তো বললাম অনেক ধরনের ক্ষতিগ্রস্ত এ দফা কি কি ক্ষতি মৃত্যুর সে দফায় তো আপনি মুখোমুখি হয়েছে। বহিষ্কারও হয়ে গেলেন আমি বললাম তো আমি বহিষ্কার হইলাম আমার মেয়রের পদ নিয়ে গেল আদালতে গেলাম আদালতে গিয়ে বাধা দিল সব জায়গায় পদে পদে বাধা দেওয়া হলো আমার মা এখন কাজ করতেছে কাজকে কিভাবে তারা অন্ধকারে নিয়ে যাওয়া যায় কিভাবে দোষ ধরা যায় কিভাবে মানুষের পিছন থেকে দোষ ধরা যায় সেই সব কৌশল কিন্তু এগুলো অব্যাহত আছে কিন্তু তারপর আমরা মা বলছে মানুষের জন্য কিছু করতে হবে আপনি যখন ভালো কাজ করতে চাইবেন সব কিছুর ক্রিয়ার প্রতিক্রিয়া থাকে তারা হয়তো বা সেটার চেষ্টা করে কিন্তু আমরা মা সন্তান এখানে যেহেতু আছে আমাদের শহরবাসী আছে আমরা তাদেরকে একটা বাসযোগ্য শহর করে দেব আমরা যে কোনো পদ্ধতিতে আমরা সবার কাছে সহযোগিতা দিচ্ছি আমার মা কিছুদিন আপনি যেটা বলেন সিঙ্গাপুরে ওয়ার্ল্ড সিটি সামিটের মধ্যে সম্মেলনে গিয়েছিল 93টা দেশ ওইখানে অংশগ্রহণ করছে পৃথিবীর সব ধনীরা সব লেটেস্ট যারা মেয়র আছে রাজধানীর মেয়র আসছে আমার মা তো একজন নারী কিন্তু সেখানে তো সে গিয়ে করছে মালয়েশিয়ার মতো জায়গায় ওই জায়গায় ওইখানকার প্রতিনিধি করছে এবং পৃথিবীর সব দেশের মধ্যে একটা যোগাযোগ আমাদের ওয়ার্ল্ড ব্যাংক জাইকা এডিবি আমরা বিশ্ব ব্যাংকের সব জায়গায় কিন্তু আমরা আমাদের প্রজেক্ট গাজীপুর আমরা লিস্টে নিচ্ছি আমাদের স্থানীয় সরকার মন্ত্রী জনাব তাজুল ইসলাম সহ আমাদেরকে সবাই কিন্তু সহযোগিতা করছে আমরা আমাদের চেষ্টা করছি আমাদের শহরে একটা বাসযোগ্য শহর সবচেয়ে বড় কথা আপনাদের তো দুইজনের ধ্যান জ্ঞানই হচ্ছে আপনাদের শহরের মানুষকে ভালো রাখা এবং শহরের উন্নয়ন সেটাই যদি হয়ে থাকে তাহলে তো আপনার মা হলেন স্বতন্ত্র এমপি কিন্তু আপনাদের যে উন্নয়ন বরাদ্দগুলো হয় স্বতন্ত্র এমপি হিসাবে এবং সরকার দলীয় এমপি হিসাবে এখানে তো একটা নিশ্চয়ই বৈষম্য থাকে সেই বৈষম্যটা কি করে পূরণ করেন এখন আমরা তো একটা কথাই বলছি আমি
জন্মের পর থেকে আমার মা কিন্তু আওয়ামী লীগ করাইছে, ছাত্রলীগ করাইছে। এখানে সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী ওনার বিকল্প বা ওনার অন্য কিছু ছায়ারা অন্যায় করাইতে পারে, ভুল ব্যাখ্যা দিতে পারে, মিথ্যা জিনিস করতে পারে, কিন্তু নেত্রী আমাদের মাথার তাজ। আমরা ওনার কাছে সহযোগিতা দিচ্ছি। এই শহর ওনারও, মাননীয় প্রধানমন্ত্রী এই শহর আমার মা মেয়র হয়েছে একটা পরিস্থিতির কারণে আমার মেয়রে দাঁড়াইছে। আপনারা যদি এখানে মা স্বতন্ত্র মেয়র না, মা সবারই মেয়র, কিন্তু আর দলগতভাবে বলছি একটা সিটির মেয়র কিন্তু সবারই হইতে হয়, যে এক পার্টিতে পাশ করে। আমি যখন এক পার্টিতে পাশ করছি, কিন্তু আমি সবারই নিয়ে কাজটা করছি। যারা আমার সাথে নির্বাচন করছে, আমার সাথে ফেল করেছে, আমি কিন্তু তাদের রাস্তাটা প্রথম করে দিয়েছি। আপনার মা কি সেই অসুবিধাটা ফেস করছে? আমার মা অনেক সময় মেন্টালি ভাবে সেটা করছে। যারা ফেল করেছে তারা আর্থিকভাবে, আর্থিক উন্নয়ন বরাদ্দে, আর্থিকভাবে হোক, যে সময় অনেক সময় মা গেলে অনেক সময় মনে করে এটা স্বতন্ত্র, আমরা কষ্ট পাই, কিন্তু কষ্টটা আমাদের জনগণের দিকে যখন তাকাই তখন কষ্টটা কষ্ট দিই না। কারণ আমরা দেখেছি আল্লাহ রাসুলের সময় দৈরা, আমার ধর্মীয় নেতাত্ব থেকে দৈরা, রাষ্ট্র এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে তো 6 মাস তার জন্মভূমিতে সে ঢুকতে পারে নাই। মানুষ তো এখন কষ্ট দিছে, ঠিক আমারে আমার মায়েরও কষ্ট দেয়। এই কষ্ট আমরা হাসি মুখে নেই কেন? যখন মানুষগুলো যখন দেখি দুঃসময় মানুষগুলো থাকে, মানুষ একটা আশা বুক ভরে নেয়, মানুষ আমাদেরকে কিছু কাজ দেখতে চায়, মানুষের জন্য কিছু কাজ করে দিতে চাই। সেই সব মা বলছে জীবন যাক, কিন্তু এই শহরের মানুষ যেন ক্ষতি না হয়, কোনো দুর্নীতি অন্যায় যেন আমাদের কোনো ছায়ার মধ্যে আসতে না পারে, সেই সব আমরা কাজটা করছি। এখন এই কাজে অনেকের জন্য কষ্ট হয়ে যায়। আমরা যদি ভালো কাজ করি তাহলে তো মানুষ আমাদেরকে আরো বেশি তারা উৎসাহ দেয়। ইন্ডাস্ট্রি হতে দেন না কেন? ইন্ডাস্ট্রি আপনি করবেন কিনা বা কে করবে বলেন? আমরা 24 ঘন্টায় খবর দেখলাম আপনি যেখানে কত লোক আপনি ইন্ডাস্ট্রি হতে লাইসেন্স দিচ্ছেন না বলে 3-4 হাজার ওয়ার্কার বেকার হয়ে গেছে। আমি আপনারা বলি, যে ফ্যাক্টরিটা 2021 সালে বন্ধ, যে ফ্যাক্টরিটা আমার মা 2023 সালে সেপ্টেম্বরের 25 তারিখে আমার মা দায়িত্ব নিছে, সেই ফ্যাক্টরিটারে আগস্ট মাসে তার লাইসেন্স দিয়ে দিছে, কিন্তু পত্রিকায় দেখলাম আমরা লাইসেন্স আটকাই দিছি। তাহলে বলেন সেই কোম্পানি বা সেই সাংবাদিকতার তার কতটুকু নৈতিকতা থাকে? আমি সাংবাদিকরা অত্যন্ত সম্মান করি, কিন্তু তারা যেন এই ছোট কাজটা করে 2টা টাকার জন্য, অর্থের জন্য, অপরাধের জন্য। কার অর্থের জন্য? এটা আমাদের আপনার রাজনীতিবিদরা তো সাংবাদিকদেরকে আমাদের রাজনীতিবিদরা একটা পক্ষেতে তারা টাকা নেয়, একটা পক্ষেতে টাকা নেই, টাকা দিয়ে সবকিছু হয় না, বুঝেন? সম্মান। আমার মা জায়দা খাতুন যখন গাজীপুরে দাঁড়াইছে, তার কাছ থেকে কেউ টাকা নেয় নাই, তো অনেকের টাকার বস্তা নিয়ে নামছিল, কিন্তু আদর্শের জায়গায়, জায়দা খাতুনের জায়গায় কিন্তু সেই আদর্শের টাকার বস্তা কোনো দাম আসে না। আপনি বারবারই বলছেন যে সব সময়, প্রায় সময় আপনার বিরুদ্ধে একটা নেগেটিভ শিরোনাম হয়ে যায় গণমাধ্যমগুলোতে, সেটাকে আপনি বলছেন এটা একটা ষড়যন্ত্র এবং একটা পক্ষ, একটা গোষ্ঠী সবসময় চিরকাল আপনার পিছনে লেগে আছে। কিন্তু আমার কথা হচ্ছে সেটা যদি গণমাধ্যমেও চলে আসে, তাহলে আপনি কেন এগুলো লিগ্যাল স্টেপ নেন না? কারণ আপনি বলছি কি যে আপনারা তো একটা পাবলিক ফিগার, একটা একপেশে ধারণা তো চলে যায়, তাহলে আপনার এখানে নমনীয়তাটা কেন? আপনি কেন স্টেপে যান না লিগ্যাল? আমি আপনার বলি, কোন যদি অপরাধী ডিল দেয় আরেকজনের ডিল ছুটতে হয় না। ও মানে ওই যে এক গালে থাপড় মারলে আরেক গালে থাপড় দাও? আপনি কার সাথে গিয়ে ফাইটটা করবেন? আদর্শের জায়গায় ফাইট করা যায়, অদৃশ্য কেউ না। আপনি নেশার জায়গায়, অন্যের জায়গায়, চাঁদাবাজদের জায়গায়, দখলবাজদের জায়গায় আপনি এখানে ফাইট না করা ভালো। আমরা কেন তাদের সেই খারাপটার মধ্যে? আমার শহরের মানুষ চিনি আমাকে, আমি শহরের মানুষের মধ্যে পরীক্ষিত মানুষ। আমার শহরের মানুষ জানে কে কোন নিউজ দিল, কোন টিভিতে পত্রিকায় দেখাইলো, কোনটা মিথ্যা দিল, সত্য দেখাইলো। বলছি না, আপনি প্রায় সময় খবরের বড় বড় শিরোনাম হয়ে যায়। আমি তো বলছি, আমি অনেক ভালো পত্রিকা টিভি দেখবেন আমাদের ভালোটাও দেয়, আবার দেখবেন অনেকে তার স্বার্থের জন্য খারাপটাও দেয়। জি, জনগণই বিচার করবে কোনটা ভালো কোনটা রাইট। আমার শহরের মানুষ, এখানে লক্ষ লক্ষ মানুষ, এখানে লুকোচুরি করার কিছু নাই। আমি প্রতিদিন বাসায় ঢুকি, প্রতিদিন বেরোই, প্রতিদিন এই শহরটা আমি ঘুরি। আমার শহরের মানুষ জানে ওই তারা মিথ্যা একটা বানোয়ার নিউজ দিবে, তাতে কিছু মেন্টালি চাপ নাকি এই নেগেটিভ নিউজ সহ্য করতে করতে আপনার এগুলো সব গাশা হয়ে গেছে এখন না নির্জন। আমি মানে তো আপনি এগুলোকে প্রাপ্তা দেন না, গ্রাহ্য করেন না। আমার পিঠে ছুরি মারে, আমি এটা অভ্যস্ত। আমি জানি যারা যখন ভালোটা করতে পারে না, অন্য যে ভালো করে তারা যেন না করতে পারে, সেটা মাঝে সে বাধা দেয়। আমার কথা তোমরা শহরে করো, অন্য জনপ্রতিনিধিরা যারা আছেন, যারা সম্মানিত লোক আছে, ওনারা কিছু করুক। আমার মা শুরু করছে, আমি শুরু করছিলাম, আমরা তো কিছু কইরা মানুষকে দিচ্ছি, অন্যরা কিছু কইরা দেখাক, একটা শহরে সহযোগিতা করুক। সব কথা আপনার কাছে জানতে চাইলে হবে? মেয়র সাহেবের কাছে যেতে হবে না? একটু আপনার কাছে যাই, সবই তো উপদেষ্টাই বলছে। ছোট্ট করে একটু জানতে চাই, সামনে তো আবার ডেঙ্গু টেঙ্গু আসবে, প্রিপারেশন আছে? আপনি কি উদ্যোগ নেবেন? আচ্ছা, ডেঙ্গুর কথা বলা হয়েছে, যে মানে আপনাদের একটা ব্যবস্থা আছে যে বৃষ্টি, আমরা তো আগে মশার মেডিসিন দেওয়া চেষ্টা করছি ডেঙ্গু যে না হয়। তারপরে বলা হয়েছে যে এক জায়গায় পানি জমে রইল ময়লা, ওই জায়গায় যে পানি 3 ডিগার বেশি রাখা হয় না, ফেলে দিও। কিন্তু ডেঙ্গু আমগো এই দিক দিয়ে এখন
এখন মানে এই ডেঙ্গু আসার আগে, পানি জমার আগে আপনাদের আমি একটা বলে দিই, সতর্কতা আছে। আমি আচ্ছা 2000 আমি তো আপনার কাছে আসবই। হ্যাঁ আমি বলেন। বলি যেটা 2020 সালে, জি। 18 সালে, 19 সালে আমরা পোল্যান্ড থেকে ইউরোপের ব্র্যান্ড ওষুধ তাই না, মশার ওষুধের আমি কিন্তু বাংলাদেশে প্রায় 300 পৌরসভায় এবং আমি 9টা সিটি কর্পোরেশন কিন্তু সেই ওষুধটা দিয়েছিলাম। এটা কিন্তু আমরা সরকারি টাকা বা সিটি কর্পোরেশনের টাকা নিই নাই। যখন দেখলাম আমাদের ঢাকা রাজধানীতে ডেঙ্গুতে অনেক লোক মারা যাচ্ছে, জি। তখন নিজের বিবেক থেকে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি কোন দেশে এটার মধ্যে ভালো ওষুধ আছে। পরে আমরা ইউরোপের ব্র্যান্ড পোল্যান্ড থেকে কিন্তু সেই ওষুধ এনে নিজের শহরে এবং অন্য অন্য শহরে চেষ্টা করছি। ডেঙ্গু যদি আপনি জিরো করতে হয়, এটা সবার সহযোগিতা লাগবে, সব নাগরিক তার বাসা বাড়ি থেকে শুরু করে আশেপাশে কিন্তু সব আপনাদের জায়গায় তো একটা সবারই কঠিন সহযোগিতা। হ্যাঁ, নজরদারি আমাদের একটা লাগবে। প্রস্তুতি হ্যাঁ। আছে, আমরা চেষ্টা করব। ইচ্ছা করলে যে আমরা সবকিছু করতে পারবো সেটা না, আমাদের পক্ষ থেকে চেষ্টাটা আছে, জি। সচেতন আছে এবং আমাদের টিম আছে, আমরা সবাইকে নিয়ে সেই জিনিসটা করব। আবার ফিরে আসি গরুর বাজারে, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। সেটা হচ্ছে যে গরুর হাট মানে আমাদের যে কোনো ঈদগুলোতে একটা ভালো অর্থনৈতিক ট্রানজ্যাকশন হয়ে থাকে। তো এখান থেকে কি আপনার শহরে তো 12টা বোধহয় গরুর হাট আছে, সেখানে কি কতখানি রাজস্ব আপনার সঙ্গে যোগ হবে ভান্ডারে রাষ্ট্রীয়? এটা আমরা টেন্ডারের মাধ্যমে দিয়েছি, আমাদের যারা প্রশাসনিক লোক আছে যারা যেটা দেখভাল করে তারা এটা সম্পূর্ণটা বলতে পারবে। কিন্তু আমাদের পক্ষ থেকে যে স্বচ্ছতা ছিল, আমাদের ম্যাজিস্ট্রেট আছে এবং আমাদের রাজস্ব যেটা আছে এবং আমাদের যে সম্পত্তি যারা এই সেক্টরটা দেখে তাদেরকে বলা আছে, তারা সবারই ছুটি বাতিল কইরা সবাই কিন্তু এটা দেখছে। রাজস্ব যেটা আসবে সেটা তো সিটি কর্পোরেশনে থাকবে এবং আমরা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য হাট বাজার এবং মানুষ যেন, আমি তো বললাম মানুষ যেন তার নিরাপদ স্থানটা হিসেবে যেন তারা ক্রয় বিক্রয়টা করতে পারে এবং পরবর্তীর জন্য এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এর জন্য আমাদের শতভাগ প্রস্তুতি আছে। বাকিটুকু আজকের দিন গেছে, আগামীকালটা আছে, এটা যেন আরো যদি করতে পারি, ঘটনা দুর্ঘটনার সময় ঘটতে পারে, জি। কিন্তু আমরা চেষ্টা করব। আমার সৃষ্টিকর্তার কাছে চাই আল্লাহ যেন সুস্থ রাখেন, সুন্দরভাবে জিনিসটা যেন হয়, মানুষ যেন ঈদটা যেন নিরাপদ করতে পারে। এবং আপনি জানেন আমাদের এখানে গাজীপুর থেকে 24 লক্ষ গার্মেন্টসের ওয়ার্কার, তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে তাদের জন্মস্থানে তারা ঈদ করতে চায়। সেটা আমাদের রোডঘাট, যোগাযোগ ব্যবস্থা, আমাদের না, প্রশাসন বারবার সহ- নিরাপত্তার কথা বলছেন, কারণ আপনার শহরের লোক যখন 24 লক্ষ ওয়ার্কার চলে যাবে তখন বাসাবাড়িগুলো কিন্তু ফাঁকা বাসাবাড়ি অনেক সময় খালি হয়ে যায়। তার নিরাপত্তা তো কিভাবে দিবে? এটা হচ্ছে আমাদের যে ওয়ার্ড কাউন্সিলর আছে তাদেরকে বলা আছে, তারা টিম করে করে অনেক সময় পাহারা দেয় এবং আমাদের পুলিশও এখানে বেশ সচেতন আছে এবং আমাদের যারা গোয়েন্দা সংস্থা আছে তারাও এটা অনেক সময় খেয়াল রাখে। যেমন গতকালকে শুনেছি এক জায়গায় চুরি হওয়ার মতন পরিবেশ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এলাকার মানুষকে সেটার সাথে সাথে গিয়া প্রতিরোধ করছে। সেই হিসাবে আমাদের ঈদের দিন, ঈদের আগের দিন বা ঈদের পরে 2-4টা দিন, অনেক সময় 8-10 দিন গার্মেন্ট বন্ধ থাকে। এই সময় আমাদের স্থানীয় মানুষ ছাড়া অন্য লোক থাকে না, সেই সময়টা একটু কঠিন হয়ে যায়। এটা আমরা চেষ্টা করছি যে কোনো মূল্যে যেন আমাদের শহরের মানুষ ভালো থাকে এবং আমি আপনাদের মাধ্যমে জানাইতে চাই আমাদের যারা স্থানীয় মানুষ আছে তারা যেন সবার জন্য সচেতন থাকে, আর যারা বাহিরের ডিস্ট্রিক্টে যায় তারা যেন তার ঘরটা নিরাপদ হিসাবে যেটা লকআপের মধ্যে রাখে, তালা দেয়, সেটা যেন ভালোভাবে দেয়। এবং ইলেকট্রিসিটি আছে, অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং ইন্ডাস্ট্রির অনেক সময় হইয়া ফায়ারিং হতে পারে, আগুন এগুলো হয়, এগুলো সব দিকেই আমরা খেয়াল রাখার জন্য চেষ্টা করছি। জাহাঙ্গীর আলম, আপনি মেয়রকে নিয়ন্ত্রণ করেন না সহযোগিতা? আমি সহযোগিতা করি, কিভাবে? নিয়ন্ত্রণ বলতে কোনো এটা জিনিসটা ঠিক না। ওনা আপনার আমার নির্দেশনার কথা বাইরে ওনার হচ্ছে, কিছু করতে আমার পারে? মা যেহেতু একজন নারী, ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করি, আমার যতটুকু জ্ঞান শক্তি মানসিক এবং আমাদের টিমের যেটা আছে আমরা ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করি, কারণ উনি আমার কাছে পবিত্র স্থান, উনি আমার মা। আমি মনে করি আমার শহরেরও মেয়রকে নগর মাতা বলা হয়, জি। সেই হিসাবে আমার মার মাধ্যমে যেন শহরের মানুষ যেন নিরাপদ থাকে। আমরা অনেক সময় কারোর সাথে আলোচনা করি, যে কোনো কিছু হলে আমরা চাই যে কোনোভাবে আমাদের শহরের মানুষ যেন নিরাপদ থাকে, ভালো থাকে, জি, তাদের আলোচনাটা জন্য যা শুরু দরকার আমরা করেছিলাম সেটা করি। গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রকে দিয়ে, তাকে দিয়ে আলোচনা শেষ করতে হবে। আপনার উপদেষ্টা বলছিল আপনাকে খুব সহযোগিতা করে, আপনি কি পুরোটা সহযোগিতা পান নাকি আরো কিছু পেতে চান তার না, থেকে? সহযোগিতা করে সব। আর কি কি পেতে চান তার থেকে সহযোগিতা? সহযোগী যত দূর সম্ভব এত দূরই করতেছে চেষ্টা, আচ্ছা, উন্নয়নের জন্য করতেছে, কিন্তু আমাকে মা ছেলের জন্য না। গাজীপুর 57টা ওয়ার্ডে যারা আছে সবাই আমার মা বোন, সবাই আমার ভাই বোন, সবার জন্য। আমার একা কিছু করি না, একা কিছু না। মানে পুরো গাজীপুরেরই মা আপনি? জি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তার সুতরাং আপনার গাজীপুরকে তো ভালো রাখার দায়িত্ব জি আপনার সবার আগে সবচেয়ে বেশি, তারপরে তো আপনার উপদেষ্টার। জি, কারণ কোনো কিছু হলে এটা তো মা আপনার ঘাড়েই ছেলেরা দোষ চেষ্টা আসবে। করি সবার ভালোর জন্য, আমগো ব্যক্তিগত কিছু না। না, যারা রাজনীতিবিদ তাদের তো আসলে না, ব্যক্তিগত আমগো চাওয়া পাওয়া ব্যক্তিগত নাই, চাওয়া পাওয়া নাই, ব্যক্তিগত কিছু করারও নাই। কিন্তু ব্যক্তিগত আবার কিছু মানুষ তো থাকে পিছনে লেগে থাকে, আপনাদের উন্নয়নে বাধা দেয়। না, উন্নয়ন বাধা দিব, যদি উন্নয়ন করুন বাধা দিয়ে কি আল্লাহর মতে ফিরাইতে পারবো? যেইটা যেই মতে ভালো হবে ওই মন নিয়ে করুন মানে উন্নয়ন আপনি করবেন ইনশাল্লাহ। বাধা যতই আসুক, হ্যাঁ? ইনশাল্লাহ উপদেষ্টা আছে আছে। আর গাজীপুরের লক্ষ লোক আছে। গাজীপুরের
কাউন্সিলরগণ এরাও আমার সাথে আছে, হ্যাঁ। যারা নাকি সবাই জনগণ আমার সাথে আছে, যে ভালো রাস্তা করলে হ্যাঁ। এরা থাকবো, যখন ভালো বুঝাইমু সব ভালো দেখবো, ভালোর তো কেউ খারাপ বলতো না, যারা খারাপ বলে এরা তো ভালো হইলেও খারাপ বলতে পারবো, এটা কোনো সমস্যা না। ভালো হলে আচ্ছা, খারাপ লোক সবসময় খারাপ খুঁজে বেড়ায়, তো সুতরাং খারাপের জন্য তার ভালো কাজ আটকে থাকবে না, না। কাজ তো করতে হবে, কারণ আপনি একটা চেয়ারে বসেছেন, সেই চেয়ারের আপনার দায়িত্ব চেষ্টা হচ্ছে কাজ করবো, করার, সেই কাজটা চেষ্টাটাই করার। আপনি আমি করে কাজের যাচ্ছেন। জন্যই তো মেয়র। জি, আপনাকে কাজের জন্য, শহরের উন্নয়নের জন্য, মানুষের ভালোর জন্য সবাই মানুষ আমার আপনাকে একটা ভোট ভোট দিয়েছে। দিছে, সবাই আমার ভালো তো কাজের সুতরাং জন্য আমাকে দিছে। আজকে অনুষ্ঠানটা শেষ করতে হবে, আমাদের আজকে ঈদের অনুষ্ঠান ছিল, আপনারা মা ছেলে এসেছেন, আমাদের কাছে খুব ভালো লেগেছে, কিন্তু আপনি শহরে কোরবানি ঈদটা কেমন হবে, আপনার শহর কতটা পরিচ্ছন্ন থাকবে, আপনার শহর কতটা নিরাপদ থাকবে, আপনার শহরের মানুষকে আপনি কতটা নিরাপদে রাখবেন, সবটা আপনারা দুজনে মা ছেলে মিলে বললেন। ইনশাআল্লাহ, কিন্তু দোয়া করি। এখন আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, আপনি তো মেয়র, আপনি বলবেন শেষে আপনার মানুষকে তো আপনার ঈদ মোবারকটাও জানাতে হবে, এবং আপনি বলবেন আপনার শহরের মানুষের আচ্ছা। উন্নয়নেই আপনি মেয়র হয়েছেন, ঠিক এবং আছে, তারা ঈদুল- নিরাপদে রাখবেন কতটুকু। ঈদুল আজহারের পক্ষ ওই থেকে যে ক্যামেরা ওইদিকে। ঈদুল আজহারের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। সবাই ভালো থাকেন, চেষ্টা করুন ভালো রাখার জন্য, যত খারাপই বাধাই আসুক, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনি ভালো থাকলে আপনার শহরের মানুষগুলো ভালো থাকবে, এবং সেই মানুষ ভালো রাখার জন্যই আপনি তো দায়িত্ব পেয়েছেন। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম কোরবানির ঈদকে সামনে রেখে, এবং আমাদের সঙ্গে ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র। তিনি বললেন তার শহরের জন্য তিনি কি কি করছেন, ভীষণ অল্প সময় 6 থেকে 7 মাস তার মেয়রের দায়িত্ব হয়েছে, তার আগে তার ছেলে ছিল এই শহরের দায়িত্বে, তার ছেলে ধারাবাহিক কাজগুলোই তিনি করে যাচ্ছেন, কিন্তু উন্নয়ন করতে গেলে বাধা আসবে, এবং রাজনীতিবিদদের সব বাধা অতিক্রম করেই যেতে হবে। সুতরাং বাধা আসলে তার উন্নয়ন আটকে থাকে না, এবং বাধা আসলে আবার নতুন পথ তারা বের করে ফেলেন, এটাই হচ্ছে পলিটিশিয়ানের একটা কৌশল। এবং আমি সোমা ইসলাম আজকে বিদায় নিব, আপনি কি শেষে কিছু বলতে চান? না, সবার জন্য আমি বললাম নিরাপদ শহর, নিরাপদ জন্মভূমি গাজীপুর সিটি কর্পোরেশন মানুষজনের সবাই ভালো থাকে, কেউ যেন কোনো গুজবে মিথ্যার উপর যেন কোনো সমালোচনা আলোচনার মধ্যে যেন না আসে, যেটা ভালো জেনে শুনে ভালোকে সাপোর্ট করার জন্য নাগরিকবাসী এবং দেশবাসীর প্রতি আমার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, শেষ করার আগেই বলবো 2 দিন পর আমাদের কোরবানি ঈদ, কিন্তু ঈদকে সামনে রেখে পুরো দেশ শান্তিতে থাকবে, তবে আমাদের সীমান্ত অঞ্চলগুলোতে যে ধরনের অশান্তি এবং উৎকণ্ঠা বিরাজ করছে, সেটি যেন আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের জন্য হুমকি না হয়ে থাকে, পার্শ্ববর্তী দেশগুলোও যেন শান্তিতে থাকে, তাহলে আমরা যারা নেইবার কান্ট্রি তারাও খুব ভালো থাকবো। সুতরাং বাংলাদেশ সবসময় শান্তিতে থাকবে, ভালো থাকবে, এবং প্রত্যেকটা জনপ্রতিনিধি তার এলাকার মানুষদেরকে সুখ দিবে, শান্তি দিবে, এবং যে ম্যান্ডেট নিয়ে এসেছিল সেটাই পূরণ করবে, আর না হলে জবাবদিহিতার কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। পার তো তারা কখনো পায়নি, পাবেও না। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি, খুব ভালো থাকবেন, ঈদ মোবারক।